সাইবার সহিংসতার সবচেয়ে বড় শিকার নারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটছে নানা হয়রানির ঘটনা। আইনের শাসনের অভাবই দায়ী বলছেন নারী অধিকার কর্মীরা। পুলিশের অপরাধ তদন্তে নিরপেক্ষ সংস্থা করা প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। আস্থা ফেরাতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ মানবাধিকার সংগঠনগুলোর। মিয়ানমার ভিত্তিক বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে জেএমবির। তথ্য পুলিশের। রোহিঙ্গা সংগঠনগুলোর কাছ থেকে অস্ত্র সংগ্রহ করছে জঙ্গি গোষ্ঠীটি। একদিনের সফরে কাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন 10টি প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন আরও 12টির। বক্তব্য রাখবেন আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। এবং তৃতীয় টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। হোয়াইট ওয়াশের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় টাইগাররা। সিরিজ বাঁচাতে মরিয়া জিম্বাবুয়ে। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। দেশে ক্রমশ বেড়ে চলা সাইবার সহিংসতার সবচেয়ে বড় শিকার নারী। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী হয়রানির ঘটনা ঘটছে সবচেয়ে বেশি। স্কুল পড়ুয়া কিশোরী থেকে বিশ্ববিদ্যালয় তরুণী, কর্মজীবী থেকে গৃহবধূ, কেউই এই সহিংসতা থেকে রেহাই পাচ্ছেন না। সাইবার পরিসরে ক্রমশ অসহিষ্ণু হয়ে ওঠা এই পরিবেশের জন্য আইনের শাসনের অভাবকেই দায়ী করছেন নারী অধিকার কর্মীরা। সাইবার অপরাধ নিয়ে তারিকুজ্জামান শিমুলের 4 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। বয়সের সঙ্গে সঙ্গে ক্রমেই এগিয়ে চলেছে বাংলাদেশ। কয়েক দশক আগেও যেখানকার নারীদেরকে বলা হতো পশ্চাৎপদ, সেখানে নারী শিক্ষা ও অগ্রায়নে বিশ্বব্যাপী বাংলাদেশ এখন সমাদৃত হচ্ছে পথিকৃৎ হিসেবে। শিক্ষা দীক্ষার মতো নারীরা পিছিয়ে নেই প্রযুক্তির ব্যবহারেও। সরকারি হিসেবে দেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় 5.5 কোটি জনগোষ্ঠীর মধ্যে নারীর সংখ্যা 1 কোটিরও বেশি, যাদের বড় একটু অংশ আবার যুক্ত রয়েছেন ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে। কিন্তু সাইবারের মুক্ত জগতে তারা কতটা নিরাপদে বিচরণ করতে পারছেন? আমরা এটা হ্যাক করছে, খুব অশ্লীল কিছু স্ট্যাটাস, পর্ন ভিডিও আপলোড দেওয়া হয়েছে। সম্মানের দিকটা চিন্তা করে হয়তো সবাই ওই জিনিসটা প্রকাশ করতে চায় না। আমি যদি রাস্তা দিয়েও হাঁটতে যাই বা ক্লাসেও যাই, দেখা যায় যে আমাকে অন্য দৃষ্টিতে দেখে, যে আর কোনো মেয়ে পেল না, ওকেই ধরলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে কেবল রাজধানীতেই ফেসবুক ব্যবহারকারী নারীদের 85 জনই কোনো না কোনোভাবে সাইবার সহিংসতার শিকার হচ্ছেন। আর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি বলছে, প্রতিদিন তাদের কাছে যত অভিযোগ আসে তার 80 ভাগই নারী হয়রানি বিষয়ক। এছাড়া একই কারণ পাওয়া গেছে সাইবার আদালতে পড়া মামলাগুলোর সিংহভাগ ক্ষেত্রেও। এখানেই শেষ নয়, সাইবার সহিংসতা অনেক ক্ষেত্রে মৃত্যুরও কারণ হয়ে দাঁড়াচ্ছে। গণমাধ্যমের দেয়া তথ্য অনুসারে ইন্টারনেটে নগ্ন ছবি ও ভিডিও প্রকাশ পাওয়ায় সামাজিক ভয় আর লজ্জায় গত 11 মাসে দেশের বিভিন্ন এলাকায় আত্মহত্যা করেছেন অন্তত 3 নারী। এছাড়া আত্মহত্যার চেষ্টা করেছেন আরও অন্তত 7 জন, যাদের একজন ব্রাহ্মণবাড়িয়ার এই স্কুল ছাত্রী। আমার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছিল। আমি ভাবছি আমি কোনোদিন লেখাপড়া করতে পারবো না, কারণ আমি অনেকদিন পর্যন্ত স্কুলে গেছিলাম, রুম থেকে বেরোতে পারছি না। যে দেখতো সে আমার দেখে হাসিতাম, সে আঙুল দিয়ে ইশারা করতে, এরকম করতো। কঠোর আইন থাকার পরও সঠিক প্রয়োগ না থাকাকেই এই অবস্থার জন্য দায়ী করছেন নারী অধিকার কর্মীরা। নালিশটা দেয় না কেন, যে এটার যদি আমি কোনো অভিযোগ করি আমি কোনো রকম ফলাফল দেখতে পাবো না। নারী নির্যাতন যে কেউ করুক না কেন, তাকে একটা জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে প্রযুক্তি একা একা কোনো রকম নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার হবে না। সম্প্রতি জাতিসংঘ থেকে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বে প্রতিদিন যে সংখ্যক নারী ইন্টারনেট ব্যবহার করছেন তাদের 4 ভাগের অন্তত 3 ভাগ সহিংসতার শিকার হচ্ছেন। উন্নয়নশীল দেশগুলোতে এ হার আশঙ্কাজনক হারে বাড়ছে বলেও এই গবেষণা প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। তাই এই ব্যাপারে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে বাংলাদেশে এটি মাথা ব্যথার একটি নতুন কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। পুলিশের অপরাধ তদন্তে একটি স্বাধীন নিরপেক্ষ সংস্থা থাকা প্রয়োজন, যে সংস্থাটি সব ধরনের প্রভাবমুক্ত হয়ে কাজ করবে, এমন অভিমত বিশেষজ্ঞদের। আর মানবাধিকার কর্মীরা বলছেন, কিছু পুলিশ সদস্যের কারণে এ বাহিনীর প্রতি জনগণের যে আস্থার সংকট তৈরি হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেলে সে সংকট কেটে যাবে। আফজাল হোসেনের রিপোর্ট।
পুলিশের কতিপয় সদস্যের বিরুদ্ধে পেশাগত অসদাচরণ এবং ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ নতুন কিছু নয়। পুলিশের প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ডিসিপ্লিন বা পিএসডি রিপোর্ট বলছে, গত বছর পেশাগত অসদাচরণের দায়ে অভিযোগ উঠেছে 30,000 পুলিশ সদস্যের বিরুদ্ধে, যার মধ্যে অভিযোগ তদন্ত করে 9,958 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলেও শুধুমাত্র 76 জনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে প্রশ্ন রয়েছে, পুলিশের বিরুদ্ধে পুলিশের তদন্ত কতটুকু নিরপেক্ষ হয় বা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কতটুকু আন্তরিক তা নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, এসবের ঘাটতির কারণে পুলিশের প্রতি জনগণের আস্থার সংকট তৈরি হয়েছে। পুলিশের উপরে সাধারণ মানুষের যে আস্থা ভরসা থাকার কথা ছিল সেটা সেই মাত্রায় নাই। তার কারণ হলো পুলিশ তার যে নিয়ম নীতি রয়েছে, তার যে আচরণবিধি রয়েছে, তার বাইরে যে এমন আচরণ করছে যে আচরণের জন্য সে কোনো রকমভাবেই বিচারের সম্মুখীন হচ্ছে না, কোনো জবাবদিহিতা তাকে করতে হচ্ছে না। যেহেতু এখানে তাদের আমরা বলবো যে এখানে সংস্কার হয়নি, জবাবদিহিতার আওতায় রিলেটিভলি কম, তারা কিন্তু প্রচুর নেগেটিভ অ্যাক্টিভিটিস, ব্রাইবিং এগুলোর সাথে জড়িত। আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা মনে করেন, এখন এ বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কতিপয় পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষতার সাথে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। এজন্য দরকার নিরপেক্ষ একটি সংস্থা বা কমিটি। পুলিশের কোনো সদস্য যদি কোনো অপরাধ করে, সে ব্যক্তিগতভাবেই অপরাধ করুক কিংবা পুলিশের পরিচয় দিয়েই অপরাধ করুক, সেই অপরাধের তদন্ত করার জন্য অবশ্যই পুলিশের বাইরে নিরপেক্ষ কোনো তদন্ত কমিটি করা উচিত। একটা সংস্থা করা দরকার যারা তড়িৎ গতিতে এই সমস্ত অপরাধ, যারা আইন শৃঙ্খলা রক্ষার্থে আছে, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে। সেই সাথে পুলিশ নিয়োগের স্বচ্ছতা, এ সংক্রান্ত আইনের সংস্কার, কাউন্সেলিং এবং পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধ করতে পারলেই পুলিশ পুরোপুরি জনবান্ধব বাহিনীতে পরিণত হতে পারে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে মিয়ানমার ভিত্তিক রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনগুলোর যোগসূত্র রয়েছে, এমন তথ্য পেয়েছে পুলিশ। স্বাধীন আরকান রাজ্য প্রতিষ্ঠান নামে সশস্ত্র সংগ্রামে লিপ্ত রোহিঙ্গা সংগঠনগুলোর কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করেছে জেএমবি সদস্যরা বান্দরবনে আরকান সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর কাছ থেকে 3টি অস্ত্র সংগ্রহের পর চট্টগ্রামে নিয়ে এসেছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীন আরাকান রাজ্য প্রতিষ্ঠান নামে গত 2 যুগের বেশি সময় ধরে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা ভিত্তিক সংগঠনগুলো। অভিযোগ রয়েছে, বাংলাদেশে অবৈধ অস্ত্রের সিংহভাগে যোগান দিচ্ছে তারা। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে জেএমবির কাছ থেকে পাওয়া 3টি অত্যাধুনিক অস্ত্রের রুটের অনুসন্ধান করতে গিয়ে বের হয়ে আসে জেএমবির সাথে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনগুলোর যোগসূত্রের নানা তথ্য। রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী যারা আছে তারা অস্ত্র নিয়ে তারা আলাদা একটা রাষ্ট্র কায়েম করতে চায়, এবং বাংলাদেশের যে জেএমবির বিচ্ছিন্নতাবাদী যারা জেএমবি নামে চলছে, ইসলামিক রাষ্ট্র কায়েমের অভিপ্রায়ে তারা এদেশে অস্ত্র সংগ্রহ করছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার চিন্তা করছে। এইটার মধ্যে একটা যোগসূত্র পাওয়া যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে জেএমবি সদস্যরা স্বীকার করেছে, চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডার ফারদিন নিজে বান্দরবন গিয়ে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর কাছ থেকে এসব অস্ত্র সংগ্রহ করেছিল। বাইরে থেকে যাতে অবৈধ অস্ত্র আসতে না পারে সেটা আমাদের তল্লাশি করা হচ্ছে, এবং এই আমাদের তল্লাশির যে দলগুলি আছে তাদেরকে আমরা শক্তিশালী করেছি। নিষিদ্ধ সন্ত্রাসী গ্রুপগুলোর সঙ্গে যোগাযোগ থাকতে পারে, তবে এই ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকের। আমাদের জন্য এটা নিরাপত্তার হুমকি, তবে আমি নিশ্চিত যে আমাদের নিরাপত্তা রক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো এই ব্যাপারে সচেষ্ট থাকবে এবং এগুলো যেন কখনোই আমাদের শিকড় না কাটতে পারে সে ব্যাপারে সচেষ্ট থাকবে। গত 27 ডিসেম্বর ভোরে হাটহাজারীর একটি জঙ্গি আস্তানায় পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক MK11 স্নাইপার রাইফেল। এর আগে গত 23 সেপ্টেম্বর অপর একটি ঘটনায় জেএমবি সদস্যদের কাছ থেকে 2টি অত্যাধুনিক AK-22 রাইফেল উদ্ধার করে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আজ বসছে 10ম জাতীয় সংসদের 9ম অধিবেশন। বছরের প্রথম অধিবেশন হওয়ায় সংসদের রীতি অনুযায়ী বিকেল 4:30টায় রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে। সরকারের গত 1 বছরের উন্নয়ন ও অগ্রগতির নানা দিক তুলে ধরে ভাষণ দিবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। স্পিকারের মাধ্যমে তুলে ধরবেন গত 1 বছরের নিজ নিজ এলাকার উন্নয়ন সমস্যা আর সম্ভাবনার কথা।
প্রায় 446 কোটি টাকা নির্মাণ ব্যয় বাড়ল মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্পে। সেই সঙ্গে আরও 1.5 বছর বাড়ানো হলো প্রকল্প বাস্তবায়নের মেয়াদও। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে একনেক সভায় প্রকল্পটির সংশোধনী অনুমোদন দেওয়া হয়। এদিকে নির্ধারিত সময়ে ফ্লাইওভারের কাজ শেষ না হয় আরও দুর্ভোগের আশঙ্কা করছেন স্থানীয় জনগণ। নানা ধরনের উন্নয়ন কাজের অজুহাতে খানাখন্দে ভরা রাজধানীর রাস্তাঘাট, ফলে প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগ। নগরবাসীর দুর্ভোগ কমাতেই 2011 সালে প্রাক্কলিত ব্যয় 772 কোটি টাকা ধরে মগবাজার মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রত্যাশা ছিল 2015 সালে প্রকল্পটি শেষ হলে কিছুটা লাঘব হবে ভোগান্তি, কিন্তু স্থানীয় সরকার বিভাগ নির্ধারিত সময়ে প্রকল্পটি শেষ করতে ব্যর্থ হওয়ায় এখন সময় বাড়ানো হলো 2017 সালের জুন পর্যন্ত। সাধারণ মানুষ বলছেন এতে দুর্ভোগ আরো বাড়বে। 17 সালে শেষ হলে কেমন হবে বলে, মানুষের কষ্ট রেডি, এটা সরকার বুঝতেছে, বুঝে না তো। সকাল 6টা আসলেও দেখা যায় এই জায়গা যানজট হয়, 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টাও কেটে যায়, বসে থাকতে হয়, অনেক জায়গায় টাইম মেনটেন করা যাচ্ছে না। একনেক সভায় প্রধানমন্ত্রী প্রকল্পটি আরো যাচাই বাছাইয়ের নির্দেশ দিয়েছেন বলেও জানান পরিকল্পনা মন্ত্রী মুস্তফা কামাল। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, 450 মিটার বেড়ে এই ফ্লাইওভারের দূরত্ব এখন 8.7 কিলোমিটার। এই ফ্লাইওভারের লেংথ বেড়েছে, আবার ফ্লাইওভারের স্ট্রাকচারও চেঞ্জ করা হচ্ছে। আগে ছিল 2 তলা, এখন কোনো কোনো অংশে 3 তলা হয়ে যাবে, এবং সেখানেও কস্ট বেড়েছে। রেল লাইনের পারে গিয়েই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেখান থেকে শেষ না করে এটাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন এটাকে শেষ করতে হবে একদম হাতিঝিল। আরেকটা হচ্ছে আমাদের হলো সোনাগাঁ হোটেল পর্যন্ত। বাড়তি এলাকা নেওয়ার জন্য একটু আর সময় বেশি লেগে যাচ্ছে। 17 সালের জুন মাস নাগাদ লাস্ট টাইম অরিজিনাল কস্ট ছিল 772, এখন 1218 হয়েছে, এখন বেড়েছে হলো 446। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে 10টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 4830 কোটি টাকা। এ সময় প্রায় 900 কোটি টাকা নির্মাণ ব্যয় বাড়িয়ে কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীয় অনুমোদন দেয় একনেক। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, নিউ ইয়র্কে শুরু হয়েছে বছরের প্রথম তুষারপাত। স্থানীয়দের পাশাপাশি উপভোগে ব্যস্ত প্রবাসী বাংলাদেশিরাও। টানা 9 দিন কর্মবিরতি শেষে আজ থেকে দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা নেওয়া শুরু করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। গতকাল বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন সমিতির সাধারণ সভা থেকে কর্মবিরতি স্থগিত করে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেন শিক্ষক নেতারা। তবে আগামী 3রা ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী সাধারণ সভায় আন্দোলনের পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তারা। গত 11 জানুয়ারি থেকে বেতন কাঠামোতে পদমর্যাদা বৃদ্ধি সহ কয়েক দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেন দেশের 37টি বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষক নেতারা। পরে প্রধানমন্ত্রীর আশ্বাসের ভিত্তিতেই আজ থেকে ক্লাস পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষকরা। অচলাবস্থা দূর হওয়ায় আজ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হয়েছে ক্লাস পরীক্ষা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সামিউল মুহিত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি মুহিতের কাছে। শাতিলা, আপনি জানেন গত 11 জানুয়ারি থেকে যে বাংলাদেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে যে কর্মবিরতি পালন করছিলেন শিক্ষকরা, সেই কর্মবিরতি আজ শেষ হয়েছে। আজ সকাল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, সমাজবিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় যে অনুষদ রয়েছে সেই অনুষদে কিন্তু ক্লাস শুরু হয়েছে। আমি সকালে যখন বিশ্ববিদ্যালয়ে আসি শাতিলা, তখন যে দৃশ্যগুলো দেখা গিয়েছে, প্রচুর শিক্ষার্থীরা কিন্তু তারা ক্লাসে ফিরতে পেরেছে বলে, তারা পড়াশোনায় ফিরতে পেরেছে বলে তারা আসলে আনন্দ প্রকাশ করেছে। এবং আমার আসলে কথা হয়েছিল শিক্ষকদের সাথে, শিক্ষকরা জানিয়েছেন ওনাদের যে লাগাতার কর্মসূচি আছে বেতন কাঠামো নিয়ে, সেই কর্মসূচি কিন্তু ওনারা স্থগিত করেছেন। এই স্থগিত করার কর্মসূচির অংশ হিসেবে ওনারা শিক্ষার্থীদের যেন কোনো ক্ষতি না হয় সেই কারণে কিন্তু ওনারা ফিরে গিয়েছেন ক্লাসরুমে, এবং আজকে থেকে কিন্তু ক্লাস শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন বিভাগের ক্লাসরুমে শিক্ষার্থীরা এসেছেন এবং শিক্ষকরা কিন্তু তাদের ক্লাস নিচ্ছেন। শাতিলা, আমি যে তথ্যটি আপনাকে জানাতে পারি যে বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের যে মহাসচিব রয়েছেন মাকসুদ কামাল, তিনি আমাকে জানিয়েছিলেন যে
ওনাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু চলমান রয়েছে। আগামী 3 ফেব্রুয়ারি কিন্তু যে নতুন করে ওনারা বৈঠকে বসবেন, সেই বৈঠকে বসার পর যে অগ্রগতি আছে সেই অগ্রগতি নিয়ে ওনারা কাজ করবেন। তবে প্রধানমন্ত্রী যে আশ্বাস, সেই আশ্বাসের কারণে ওনারা অনেক আস্থা পেয়েছেন, সেই কারণে কিন্তু ওনারা আজকে ক্লাসরুমে ফিরে এসেছেন এবং দেখা যাচ্ছে সকাল থেকে কিন্তু উৎসবমুখর পরিবেশে প্রচুর শিক্ষার্থীরা ক্লাসরুমে এসেছে। প্রতিটি ঘন্টায় বিভিন্ন বিভাগের যে সময়ে যে ক্লাসগুলো হওয়ার কথা ছিল প্রত্যেকটা ক্লাস হচ্ছে। আমি বিভিন্ন ডিপার্টমেন্ট চেয়ারের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে কর্মবিরতি যখন শেষ হয়েছে, কর্মবিরতি শেষ হওয়ার ফলে তারা ফিরে এসেছে এবং শিক্ষার্থীদের যে মিড টার্ম পরীক্ষাগুলো বন্ধ ছিল এবং যে অন্যান্য ক্লাসগুলো বন্ধ ছিল সেই যে ক্ষতি, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু তারা যে সাপ্তাহিক যে বন্ধের দিনগুলো আছে সেই বন্ধের দিনগুলোতেও ক্লাস নেবেন। আমি কথা বলেছিলাম শিক্ষার্থীদের সাথে, শিক্ষার্থীরা আমাকে জানিয়েছে যে ওনারা ক্লাসের জন্য 8 দিন ক্ষতি হলে ওনারা মনে করছে যে ওনারা এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবে এবং কাটিয়ে উঠতে পারবে। সাথীরা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি আমাদের চট্টগ্রামের সহকর্মী পার্থর কাছে। ধন্যবাদ মুহিত। আজ সকাল থেকেই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পদচারণায় কিন্তু আবার মুখরিত হয়ে উঠেছে। গত 11ই জানুয়ারি থেকে শিক্ষকদের কর্মবিরতির কারণে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু শহর থেকে অনেক দূরে, সেক্ষেত্রে কোনো শিক্ষার্থীও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসেনি। আর আমরা একটি বিষয় জানিয়ে রাখতে চাই, শিক্ষক সমিতির ফেডারেশনের যে কর্মবিরতি ছিল 11ই জানুয়ারি থেকে, তার কিন্তু আরও আগে থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কিন্তু তারা স্বতন্ত্র পে স্কেল বাস্তবায়নের দাবিতে কিন্তু কর্মবিরতি ডেকেছিল। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু 3 তারিখ থেকেই কিন্তু তারা কর্মবিরতি পালন করছিল। এরপর শিক্ষক সমিতি ফেডারেশন যখন 11 তারিখ থেকে সকল বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতির ঘোষণা করেছিল, এরপর থেকে কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামেও কিন্তু শিক্ষকরা, চট্টগ্রাম শিক্ষক সমিতি কিন্তু এখানে কর্মবিরতি পালন করছিল। সেক্ষেত্রে প্রায় 17 থেকে 18 দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কিন্তু কোনো ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে আজকে আমরা দেখেছি বিশেষ করে 2015-16 শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থী যারা রয়েছে তারা আজকে সকাল থেকেই কিন্তু এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। আর আমি একটি বিষয় জানিয়ে দিতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু শহর থেকে 22 কিলোমিটার দূরে, তাই শাটল ট্রেনে করে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসতে হয়। তাই আজ সকাল থেকে কিন্তু প্রত্যেকটি শাটল ট্রেন কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং শাটল ট্রেনে করে শিক্ষার্থীরা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেমেছে। এবং শিক্ষার্থীদের পদচারণায় বলা যায় প্রতিটি ক্লাসরুম কিন্তু এবং শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। এক্ষেত্রে যেসব আমরা দেখেছি কয়েকটি অনুষদে ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন যে গেটের সামনে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে আমরা সমাজবিজ্ঞান অনুষদে রয়েছি, রাষ্ট্রবিজ্ঞানের একটি ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া এই অনুষদে কিন্তু আরো কয়েকটি বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুধু এই বিভাগটি নয়, আমরা দেখেছি ব্যবসা প্রশাসন অনুষদেও কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতির সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারেই কিন্তু তারা আজ থেকে সকল ক্লাস এবং পরীক্ষা নিবে। এক্ষেত্রে যেসব শিক্ষার্থী আগে ক্লাস নেওয়া হয়নি, তো সেই ক্লাসগুলো কিন্তু তারা অতিরিক্ত ক্লাস নিয়ে সেই ক্লাসগুলো নিয়ে দিবে এবং শিক্ষার্থীদের যে সেশন জোটে পড়ার সংখ্যা ছিল তাও তারা কমিয়ে আনার চেষ্টা করবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা ক্লাস এবং পরীক্ষা নিচ্ছে তার সর্বশেষ খবর। টানা 9 দিন কর্মবিরতি স্থগিতের পর পাবলিক বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। তার খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পার্থ প্রতিম বিশ্বাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সামুয়েল মঈদ। চলে যাচ্ছি পরবর্তী খবরে। দলের পরবর্তী উত্তরসূরি আর মহাসচিবের পদ নিয়ে আবারও বিতর্ক আর নাটকীয়তায় জড়ালো জাতীয় পার্টি। দলের কো চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের নাম ঘোষণার পর থেকেই কাল শুরু এই বিতর্কের। গতকাল দিনভর চলে মিটিং, পাল্টা মিটিং আর পরস্পর বিরোধী অভিযোগ। এরই ধারাবাহিকতায় জিয়াউদ্দিন বাবলুকে বরখাস্ত করে এরশাদ আবারও মহাসচিব করলেন রুহুল আমিন হাওলাদারকে। তবে জাতীয় পার্টির সংসদীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয়। জাতীয় পার্টির কো চেয়ারম্যান বা উত্তরসূরি হিসেবে জিএম কাদেরের নাম ঘোষণার পর থেকেই আবারও আলোচনায় আসে সংসদের প্রধান বিরোধী দল। আর এবার নতুন করে দলটিতে বিতর্ক দানা বেঁধেছে মহাসচিবের পদ নিয়ে। মঙ্গলবার দুপুরে দলটির বনানী কার্যালয়ে চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে মহাসচিব পদে রদবদলের ঘোষণা দেন। জিয়াউদ্দিন বাবলুর পরিবর্তে আবারও দলের মহাসচিব করেন রুহুল আমিন হাওলাদারকে। সেই সাথে জানানো হয় রওশন এরশাদের সাথে কোনো বিরোধ নয়, দলের স্বার্থেই এই সিদ্ধান্ত। বাবলু প্রায় 2 বছর পার্টির সেক্রেটারি জেনারেল ছিলেন, একটা বর্ধিত সভা করতে পারেন নাই, একটা প্রেসিডেন্ট মিটিং করতে পারেন নাই। আমার সিদ্ধান্ত অমান্য করে পার্টির মধ্যে বিভাজন করার সৃষ্টি করেছেন। পার্টির শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের স্বার্থে তাকে মহাসচিব থেকে আমি আজ থেকে মহাসচিবের দায়িত্ব পালন করে রুহুল আমিন হাওলাদার। কো চেয়ারম্যানের পদ নিয়ে জাপাতে আবারও যে নাটকীয়তা সৃষ্টি হয়েছে, আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য সম্মেলনের মাধ্যমেই সেই সমস্যার সমাধান হবে। আমার মধ্যে এবং আমার স্ত্রী বিরোধী নেতার মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে। আমি বলছি
আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, থাকতে পারে না। কো চেয়ারম্যান পদ্ধতি সাংগঠনিকভাবে রাখতে হয়, তো আগামী কাউন্সিলে তা পাশ করা হবে। এদিকে বিকেলে সংসদে এরশাদ ও রওশন এরশাদের উপস্থিতিতেই দলটির সংসদীয় কমিটির বৈঠক শেষে জিয়াউদ্দিন বাবলু গণমাধ্যমে কোনো কথা না বললেও প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম জানান, গত কদিনে চেয়ারম্যানের নেয়া সব সিদ্ধান্তে দ্বিমত রয়েছে দলের সংসদীয় কমিটির সকল সদস্যের। আমরা বলেছি যে গত যত সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলির ব্যাপারে প্রত্যেকটা এমপি এর বিরোধিতা করেছে। তারা এবং পার্টির চেয়ারম্যানকে অনুরোধ করেছে এটা পরিবর্তন করার জন্য, এবং বলা হচ্ছে যৌথ মিটিং করার মাধ্যমে যাতে এইসব করা হয়। এবং না 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 আমরা বলেছি তো, মেনে নিলে তো আর প্রত্যাখ্যান হয় না। সবশেষ সংসদ থেকে বেরিয়ে দলীয় চেয়ারম্যান এইচ.এম. এরশাদ সাংবাদিকদের জানান, সিদ্ধান্তে অটল থাকছেন আমৃত্যু। অটল থাকবো, জীবনের শেষ মতো অটল থাকবো। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পৌর নির্বাচনের আদলেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধির খসড়া করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনওয়াজ। গতকাল দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। যেহেতু পৌরসভা নির্বাচনটা এবং ইউপি নির্বাচনটা একই ধরনের হচ্ছে, মোটামুটি আমাদের একই রকম ভাবে আমরা আচরণবিধি তৈরি করেছি, পৌরসভার আদলেই তৈরি করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান যিনি থাকবেন তিনি প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন, তবে কোনো সরকারি সুবিধা উনি গ্রহণ করতে পারবেন না, যেমন গাড়ি টাড়ি ইত্যাদি, এবং সরকারি লোকজনকে ব্যবহার করে। এবং এই ব্যাপারে আমরা আগেই বলেছি কোনো রকম টলারেন্স দেখাবো না, আর কেউ যদি আচরণবিধি ভঙ্গ করে সেই ক্ষেত্রে আমরা চরম ব্যবস্থায় নেব। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যরা অংশ নিতে পারবে না। দলের সংসদীয় বোর্ডের সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই করবে জেলা, উপজেলা এবং সংশ্লিষ্ট ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। গতকাল গণভবনে এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোর্ডের সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাংবাদিকদের জানান, মাঠ পর্যায়ে জরিপের সঙ্গে সামঞ্জস্য রেখে দলের বোর্ড চূড়ান্ত করবে মনোনয়ন। এছাড়া বৈঠকে ভোলার চর ফ্যাশন উপজেলার বাদল কৃষ্ণ দেবনাথ এবং চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার হাজী আব্দুল লতিফকে পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী 15 ফেব্রুয়ারি এ দুটি পৌরসভার নির্বাচন হবে। সময় সংবাদে আরো থাকছে, ভবন সংকটে খোলা আকাশের নিচে ক্লাস করছে টাঙ্গাইলের বানাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবেদন করেও সাড়া না মেলার অভিযোগ শিক্ষকদের। 2.5 ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ছিঁড়ে যাওয়া লিফট থেকে রোগীসহ 5 জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রোগী জসিমউদ্দিনের একটি পা লিফটে আটকে যাওয়ায় গুরুতর জখম হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সায়াম আকন্দের ক্যামেরায় বিস্তারিত হারুনুর রশিদের রিপোর্টে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেল 4:45টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলা থেকে দ্বিতীয় তলায় অর্থোপেডিক্স ওয়ার্ডে রোগী নিয়ে ওঠার সময় বিকট শব্দে লিফট আটকে যায়। এ সময় লিফটে আটকা পড়ে রোগী ও তাদের স্বজনরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে 2.5 ঘন্টা রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে লিফটের একটি অংশ কেটে রোগী ও তাদের স্বজনদের উদ্ধার করে। লিফটের যে দরজা আছে, দরজাটাকে আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে এমনভাবে কাটছি, একটা দরজার মতো বের করেছি। ওখান থেকে আমরা রোগীর সাথে যারা জীবিত লোক ছিল তাদেরকে প্রথম উদ্ধার করলাম। রোগীকে জীবিত রাখার জন্য আমরা একটু সময় নিয়ে উদ্ধার করেছি। ভিতরে গেলাম, ট্রলিটা অর্ধেক গেল, তারপরে লিফট অটোমেটিক উপরে উঠতে শুরু করলো। এদিকে লিফটে আটকে আঘাত পাওয়ায় রোগী জসিমউদ্দিনের একটি পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। উদ্ধারকৃতরা সকলেই আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একটু সামান্য আহত অবস্থায় 3 জনকে নেওয়া হয়েছে, ওগুলি সবাই স্টেবল এবং ভালো আছে। আর একজনের চামড়া এবং ফ্যাট একটু কাটা গেছে এই আপনার পায়ের নিচে, পায়ের দিকে। সম্ভবত অতিরিক্ত লোডের কারণে লিফট ছিঁড়ে গেছে এবং দুর্ভাগ্যজনক পা স্লিপ করে বেরিয়ে গেছে একজনের, যার জন্য এটা খুব দুর্ঘটনাটা খুব ক্রিটিক্যাল ছিল। সফলভাবে এই গুরুতর অবস্থাটা নিয়ন্ত্রণ করা গেছে। এদিকে এ ঘটনা তদন্তে হাসপাতালের উপপরিচালক ডাক্তার আবুল আহসানকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী 10 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।
বরিশালের মুলাদি পৌর জেলার যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিতা স্বজনরা জানান, সোমবার স্বামী নিজেই পুড়িয়ে দিয়েছেন স্ত্রীর মুখমণ্ডল ও হাত। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নির্যাতিতার পরিবার। এদিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। নির্যাতিত গৃহবধূ সাথী আক্তার জানান, টাকার দাবিতে প্রায় তাকে নির্যাতন করা হতো। ঘটনার দিন স্বামী মামুন নিজেই খুন্তি গরম করে গাল ও হাত পুড়িয়ে দেয়। এ অবস্থায় বিনা চিকিৎসায় একদিন আটকে রেখে সাথীর বাবাকে খবর দেয়া হয়। এরপর সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে সাথীকে বাবার সাথে পাঠিয়ে দেয়া হয়। ওই গ্যাসে খুন্তি দিয়া পরে পিছন মিলের ছেঁকা দিছে মতন আমি ফিরে আর খুন্তি দৌড়ি আমার হাতে হতে সব ঠোসা বসছে। আমার মাটিও হরাইতে পারতো, অনেক কিছু করতে পারে। আমি ওর বিচার চাই। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন সাথীর স্বজনরা। বিগত দিনে প্রায় 2 লক্ষ টাকার মধ্যে দিয়েছি, বর্তমানে আর 5 লক্ষ টাকা দাবি করছে আসছিল। আমার বোনকে তার স্বামী যৌতুকের কারণে খুন্তি গরম করে গাল পুড়ে দিয়েছে। এর দৃষ্টান্তমূলক বিচার চাই। ওনার ফ্লেম বার্ন ছিল 0.5% ইন দ্য ফেস রাইট সাইড আর 0.5% ইন দ্য রাইট হ্যান্ড। পেশেন্ট মোটামুটি 1% বার্ন। এদিকে পুলিশ এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। ওসিকে নির্দেশ দিয়েছি কাজিরাটের যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। ইতিমধ্যে আসামি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান শুরু হয়ে গেছে। 7 বছর আগে মেহেন্দিগঞ্জ উপজেলার রত্তনপুর গ্রামের সাথী আক্তারের সাথে মুলাদি উপজেলার চরপৈক্ষা গ্রামের মামুন হাওলাদারের বিয়ে হয়। তাদের 2 বছরের একটি পুত্র সন্তান আছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। টাঙ্গাইলের মির্জাপুর পৌর উপজেলার বানাইল উচ্চ বিদ্যালয়ে ভবন সংকটের কারণে খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা। এতে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ না পেয়ে হতাশ তারা। বিদ্যালয় শিক্ষকদের অভিযোগ, বারবার আবেদনের পরেও কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছেন না কর্তৃপক্ষ। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2013 সালে বানাইল উচ্চ বিদ্যালয়ের ফাটল ধরা একতলা ভবনটির ছাদ থেকে কংক্রিটের ইট খসে পড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়। এরপর 3 কক্ষ বিশিষ্ট এ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। বর্তমানে রোদে পুড়ে খোলা আকাশের নিচে ক্লাস করছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা, আর বৃষ্টির সময় সম্ভব হচ্ছে না তাও। এতে হতাশ হয়ে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে মাধ্যমিক পর্যায়ে, অনেকে চলে যাচ্ছে অন্য বিদ্যালয়ে। এটা এখন বর্তমান প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর এখানে ক্লাস করাটা আমাদের জন্য খুবই বিপজ্জনক। ভবনটা ভাঙা, বৃষ্টির সময় ক্লাস করা যায় না, বৃষ্টির সময় পানি পড়ে। এজন্য আমাদের সবার একটা আবেদন আছে যেন আমাদের এই বিদ্যালয়টাকে যেন পুনর্নির্মাণ করে দেয়। 3টা কক্ষই আমাদের অকেজো, আমাদের কোনো মতে এখানে ক্লাস করা সম্ভব হচ্ছে না, বিধায় আমরা বাইরে বসে ক্লাস নিচ্ছি। বাইরে নেওয়াতে এদের খুব অসুবিধা হয়, বেঞ্চ টানতে হয়, আবার ক্লাসরুমে নিতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ঝুঁকিপূর্ণ এ ভবন সংস্কারে দ্রুত কর্তৃপক্ষ এগিয়ে না এলে আগামীতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্ভব হবে না। পরিত্যক্ত ঘোষণা করার পর আমরা বাইরে ক্লাস নিচ্ছি, শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে পাঠদান করতে পারতেছি না, যার জন্য আমাদের আশু একটা বিল্ডিং এর প্রয়োজন। এদিকে বিদ্যালয় ভবন সংস্কার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ওনারা যে নতুন ভবনের জন্য চিঠি পাঠিয়েছেন, সেই চিঠির কপি দিলে আমরা আমাদের প্রশাসনের তরফ থেকে, জেলা থেকে ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাতে বরাদ্দটা তাড়াতাড়ি পাওয়া যায় সে উদ্যোগ নেব। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল উচ্চ বিদ্যালয় 1967 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর শিক্ষার্থীর সংখ্যা 4 শতাধিক। সময় সংবাদ, টাঙ্গাইল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল একদিনের সফরে সিলেট যাচ্ছেন। মদনমোহন কলেজের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগদান ছাড়াও সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এছাড়া 10টি প্রকল্পের উদ্বোধন এবং 12টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সবশেষ 2012 সালের 24 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট এসেছিলেন। দীর্ঘদিন পর 21 জানুয়ারি বৃহস্পতিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী। নগরীর মদনমোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। অর্থমন্ত্রী এই কলেজের গভর্নিং বডির সভাপতি। নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এখানে লেখাপড়া করছে। হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সেই স্বপ্ন পূরণের
চাবিকাঠিটা তারা পেয়ে যেতে পারেন। প্রধানমন্ত্রী বেলা 2:30টার দিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় যোগ দিবেন। তার জনসভায় যোগদানকে কেন্দ্র করে নগরী ছেয়ে গেছে বিলবোর্ড, তোরণ আর পোস্টারে। আমাদের দৃঢ় বিশ্বাস যে সিলেটের মানুষের যে ঢল নামবে এটা জনসমুদ্রে পরিণত হবে। এদিকে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের সর্বস্তরে নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। ডিজিএফআই, পিজিআর, আমাদের এনএসআই সবাইকে নিয়ে মিলিয়ে আমরা খুব ইনশাল্লাহ 100% নিরাপত্তা আমরা দিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন, আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতালকে 100 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালে রূপান্তর সহ 10টি প্রকল্পের উদ্বোধন করবেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব মারা গেছেন। গতরাতে নগরীর মাউন্ট আটোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় 2 দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র হাবিবুর রহমানের উপর হামলা চালায় ছাত্রলীগ নেতা সাগরের সমর্থকরা। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করা হয়। হাবিবকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে তাকে মাউন্ট আটোরা হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাবিব সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের সমর্থক ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। সাগর, সুহেল, মইনুল এরা সহ তাদের সঙ্গভঙ্গ যারা আছে সবাই আমাদের উপর এলোপাতারি হামলা করছে। অভ্যন্তরীণ কুন্দল, ওর উপর আগের গ্রাজ ছিল, গ্রাজ মিটাইছে। কিছুদিন আগে মহানগরের কমিটি গেছে, সেক্রেটারি ক্যান্ডিডেট ছিল, তার কাছ থেকে ছোট ভাইজান হাবিব মারা গেছে, তার কাছ থেকে আপনার 50,000-এর উপরে টাকা নিছে। হয়তো এই টাকা নিয়ে কেলেঙ্কারি হয়েছে, টাকা চাইছে, হয়তো টাকা দিছে না, এই কারণে হয়তো তারা মারা হয়েছে আর কি। ফেনীতে ট্রাকের ধাক্কায় পুলিশের গাড়ি খাদে পড়ে রফিকুল ইসলাম নামে কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 3 জন। ভোরে জেলার কাজীরদিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোর 3:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে টহলরত অবস্থায় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে পুলিশের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি পাশের খাদে পড়ে গেলে 4 জন গুরুতর আহত হন। এ সময় তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি 3 জনের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন মৌরিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নুল আবেদিন, কনস্টেবল এনামুল ও হারুন। এদিকে এই ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করা যায়নি। একজন ব্রড ডেড মানে মৃত অবস্থা পেয়েছি, আর 2 জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থা ছিল। তো আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আর আমাদের সার্জারি কনসালটেন্ট ডাক্তার আজিজুর রহমানও এসেছিলেন। ওনার সহযোগিতা, ওনার ট্রিটমেন্টে ব্লাড প্রাথমিক চিকিৎসা সেরে আমরা আশঙ্কাজনক অবস্থা বিধে ঢাকা মেডিকেল কলেজে রেফার করি। আগামী 22 জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের নবীন চলচ্চিত্র নির্মাতা রুবায়েত হোসেনের 2য় চলচ্চিত্র আন্ডার কনস্ট্রাকশন। এই উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় এর বিশেষ প্রদর্শনী। সমকালীন ঢাকা শহরের প্রেক্ষাপটে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত নারীর আত্ম অনুসন্ধানের চিত্র ছবিটিতে স্থান পেয়েছে। এর আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রদর্শিত হয় আন্ডার কনস্ট্রাকশন। এছাড়াও গত জুন মাসে আমেরিকার সিয়াটল চলচ্চিত্র উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। তবে বলি শোনো, আমার জানালার সামনে ডালিমের ডালে রোজ নীলকণ্ঠ পাখি এসে কুমকুমের টিপ পড়েছো। ফিল্মের একটা নতুন ধরনের গল্প দেখতে পাবেন, যেটা আমাদের প্রতিদিনকার জীবনের যে গল্পগুলো এবং প্রতিদিনকার যে ঢাকা শহর সেটাকে দেখতে পাবেন, এবং রক্তকরবীকে এখানে নতুনভাবে উপস্থাপনা করা হচ্ছে। দেশের বাইরের খবর।
নিউ ইয়র্কে শুরু হয়েছে এবছরের প্রথম তুষারপাত। ঋতুবৈচিত্র্যের অরিন্দ উপহার বছরের প্রথম এই তুষারপাত স্থানীয়দের পাশাপাশি উপভোগ করছেন সেখানকার প্রবাসীরাও। তাপমাত্রা সহনীয় থাকায় বছরের প্রথম এই তুষারপাত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগ করে বাড়তি এক আনন্দের। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিশোর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার হঠাৎই কাউকে কিছু বুঝতে না দিয়ে নিউ ইয়র্কের আকাশ থেকে অঝোর ধারায় ঝরতে শুরু করে বছরের প্রথম তুষারপাত। তাপমাত্রা 31 ডিগ্রি ফারেনহাইটে থাকায় আবহাওয়া ছিল সহনীয়। নিউ ইয়র্কবাসীর অনুভূতিতে এ যেন বাঙালি কবির ভাষায় বাদল দিনেরও প্রথম কদম ফুল। অনেক ভালো লাগতেছে এবং আমি আমেরিকাতে নতুন আসছি এবং এই সোনোটা আমার জীবনে প্রথম দেখা। তুষার আনন্দে সিক্ত হয়েছেন সাপ্তাহিক ছুটির দিনে কেনাকাটায় ব্যস্ত বাবা মায়েরাও। অনেক ভালো লাগছে কারণ এই বছরের প্রথম স্নো এটা, আর আজকে তুলনামূলকভাবে ওয়েদারটাও অনেক ভালো। এছাড়াও ছোট্ট সোনামণিরাও উপভোগ করছে বছরের প্রথম এই তুষারপাত। আমি লাইক করি বিকজ এখানে স্নেওফ্লেক্স আসে। গেল বছরের তুষারপাতের অনুপস্থিতির আক্ষেপ যেন এরই মধ্যে অনেকটাই ঘুচিয়ে দিয়েছে এবছরের প্রথম এই তুষারপাত। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর হামলার হুমকি দিয়ে বেনামে চিঠি পাঠিয়েছে জঙ্গি সংগঠন আইএস। সে দেশের পুলিশ মহাপরিদর্শকের বরাত দিয়ে মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানায়। খবরে বলা হয়, চিঠিতে মোদীর পাশাপাশি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পার্রিকরকেও হুমকি দেওয়া হয়। এরই মধ্যে আইএস স্বাক্ষরিত স্বরাষ্ট্র ও প্রশাসনিক দফতরে পাঠানো সেই বেনামি চিঠির বিষয়ে তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ। ধারণা করা হচ্ছে স্থানীয় কেউই চিঠিটি বেনামে পাঠিয়েছে। এ ঘটনার পর বাড়িয়ে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পার্রিকরের নিরাপত্তা ব্যবস্থা। ইরাক সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের সদস্য ব্রিটিশ নাগরিক জিহাদি জনের নিহতের খবর নিশ্চিত করেছে আইএস। নিজেদের ম্যাগাজিন দাবিকে মার্কিন ড্রোন হামলায় তার নিহতের খবর নিশ্চিত করেছে জঙ্গি গোষ্ঠীটি। জিহাদি জনের প্রকৃত নাম মোহাম্মদ এমওয়াজি। এর আগে গেল বছরের নভেম্বরে জিহাদি জন ড্রোন হামলায় নিহত হয়েছে বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তারা। পরে জঙ্গি গোষ্ঠীদের পক্ষ থেকে এ বিষয়ে তখন কিছুই জানানো হয়নি। 2013 সালে এমওয়াজি সিরিয়ায় যায় এবং আইএসে যোগ দেয়। মার্কিন সাংবাদিক জেমস ফলি সহ বেশ কয়েকজন পশ্চিমা নাগরিককে এমওয়াজি শিরচ্ছেদে হত্যা করে এবং পরে সেই ভিডিও চিত্র প্রকাশ করা হয়। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। আজ তৃতীয় টি-20তে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে চান টাইগার ওপেনার সৌম্য সরকার। অন্যদিকে কঠিন হলেও সিরিজ বাঁচাতে মরিয়া জিম্বাবুয়ে। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে খুলনা থেকে হুমায়ুন কবির রোজের রিপোর্ট। রঙিন পোশাকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রিয় উদ্যান খুলনার এই শেখ আবু নাসের স্টেডিয়াম। কারণ এই মাঠে এখনও অপরাজিত টাইগাররা। সেই সাথে ক্রিকেটের এই প্রিয় ক্যানভাসে অনন্য এক অর্জনের সামনে বাংলাদেশ। তা হলো টেস্ট খেলুড়ে প্রথম কোনো দলের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের হাতছানি। জয়টা মূল লক্ষ্য হলেও অন্দরমহলের খবর হলো আসন্ন দুটি মেগা আসরকে সামনে রেখে দল নির্বাচনে যত গবেষণা বাংলাদেশ ক্রিকেট দলের। তাই অনুশীলন পর্ব শেষে বৈঠকে নির্বাচক, কোচ ও অধিনায়ক। জানা গেছে বিপিএল আবিষ্কার আবু হায়দার রনি আর চমক জাগিয়ে অলরাউন্ডার মুক্তার আলীর অভিষেক প্রায় নিশ্চিত। গুঞ্জন শোনা যাচ্ছে মুশফিকের জায়গায় ইমরুলের থেকে এগিয়ে আরেক নয়া মুখ মোসাদ্দেক সৈকত। নতুনদের ভিড়ে ফলাফল উল্টে যাবে না এমন ভয় উড়িয়ে দিলেন সৌম্য সরকার। যারাই নতুন আসতেছে অবশ্যই তারা টিমের সাথেই খেলবে এবং ভালো করার চেষ্টা করবে, আর তার থেকে বড় বিষয় হচ্ছে ওদের জায়গাটা পূরণ করার চেষ্টা করবে। গেল ম্যাচে 45টি ডট বল দিয়েছে স্বাগতিক ব্যাটসম্যানরা, তাই স্ট্রাইক রোটেট করার মনোযোগ পরের ম্যাচে। একটা ওভারে যদি 4 চলে আসে, একটা সিঙ্গেল হলে মনে তার সাথে সাথে একটা রান বাড়ে বা স্ট্রাইক রোটেট হয়। লাস্ট ম্যাচটা আমার একটু ওই সিঙ্গেলটা একটু কম নিতে পারছি। চেষ্টা করব সামনের ম্যাচগুলো যদি সিঙ্গেলটার উপরেও বেশি মনোযোগ দিয়ে বাকি বলটা কভার করা যায়। অন্যদিকে অতিথি জিম্বাবুয়ে আছে পাহাড় সমান চাপে। এবার সিরিজ হারলে অনেক রেটিং পয়েন্টও খোয়াতে হবে ডেভ হোয়াইটমোরের দলকে। এমন কঠিন বাস্তবতায় ভিন্ন কৌশলে স্পিন দিয়ে বাংলার বাগদের কাবু করতে চাইছে জিম্বাবুয়ে।
তাই সামর্থ্যের শেষটুকু দিয়ে সিরিজ আর মান বাঁচাতে মরিয়া তারা। 2-0 পিছিয়ে আমরা দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষেও এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিলাম। আবারও একই অবস্থায়। বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলছে, তাদের বিপক্ষে ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জিং, কিন্তু তারপরেও শেয়ারটা দিয়ে চেষ্টা করবে ছেলেরা। নতুন বছরটা উপভোগ করতে পারছে না জিম্বাবুয়ে, কারণ 2016 সালে এখনো জয়ের মুখ দেখেনি তারা, আর বাংলাদেশ টানা জয়ের ধারা বজায় রাখতে চায়। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, খুলনা। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শিক্ষকদের টানা 9 দিনের কর্মবিরতি শেষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হয়েছে ক্লাস পরীক্ষা, ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণা। সাইবার সহিংসতার সবচেয়ে বড় শিকার নারীরা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটছে নানা হয়রানির ঘটনা, আইনের শাসনের অভাবই দায়ী বলছেন নারী অধিকার কর্মীরা। পুলিশের অপরাধ তদন্তে নিরপেক্ষ সংস্থা করা প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। আস্থা ফেরাতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ মানবাধিকার সংগঠনগুলোর। মিয়ানমার ভিত্তিক বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে জেএমবির, তথ্য পুলিশের। রোহিঙ্গা সংগঠনগুলোর কাছ থেকে অস্ত্র সংগ্রহ করছে জঙ্গি গোষ্ঠীটি। এবং তৃতীয় টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। হোয়াইট ওয়াশের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় টাইগাররা, সিরিজ বাজাতে মরিয়া জিম্বাবুয়ে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।